আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সকলকে স্বাগতম জানাই ক্লাসমেট ভিডিওর একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে নবম এবং দশম শ্রেণীর মানবিক বিভাগের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতায়ের প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি। আমি তোমাদের সাথে আছি সানজিদ আহমেদ। তো চলো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, এরকম নিত্য নতুন ভিডিও পেতে, শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিয়ে এইরকম ভিডিওগুলোকে আরও বেশি পেতে আমাদের কমেন্ট বক্সে আরও বেশি করে জানাও কোন কোন বিষয়ে তোমরা ভিডিওগুলো দেখতে চাও। তো চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। তো ইতিহাস পরিচিতি এই অধ্যায়ের প্রথম টপিকটি হলো বা প্রথম যেটা আছে সেটা হলো ইতিহাস এবং ঐতিহ্যের ধারণা। ইতিহাস এবং ঐতিহ্যের ধারণা। ইতিহাস শব্দের সন্ধিবিচ্ছেদ করলে দাঁড়ায় হচ্ছে ইতিহ যোগ আস। ইতিহাস শব্দের সন্ধিবিচ্ছেদ করলে দাঁড়ায় কি ইতিহ যোগ আস সমান সমান ইতিহাস। এই শব্দের অর্থ কি আমাদের এগুলো জেনে জেনে পড়তে হবে। এই শব্দের অর্থ হলো এমন ছিল বা এরূপ ঘটেছিল, এমন ছিল বা এরূপ ঘটেছিল। ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে? ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে ইতিহ শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। যার অর্থ কি? ঐতিহ্য। ইতিহ শব্দ থেকে, যার অর্থ কি? ঐতিহ্য। ঐতিহ্য কি? ঐতিহ্য হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ঐতিহ্য কি? ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, অতীতের অভ্যাস, অতীতের অভ্যাস, ভাষা, শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এইটুকু তোমরা সুন্দরভাবে খাতায় নোট করে নেবা। এটা একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এইখানে স্লাইডে তোমরা যেগুলো দেখছো সবগুলোই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো আমরা যদি একটু পরবর্তীতে আসি, সেটা হচ্ছে ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছে দেয় কে? ইতিহাস। ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে কে পৌঁছে দেয়? ইতিহাস। সাম্প্রতিক ইতিহাস কি? বর্তমানকালে যে ইতিহাস লেখা হয় তাকে বলা হয় হচ্ছে সাম্প্রতিক ইতিহাস। সাম্প্রতিক ইতিহাস কি? বর্তমানকালে যে ইতিহাস লেখা হয় তাকে বলা হয় সাম্প্রতিক ইতিহাস। আবার আমার সাথে বলো, বর্তমানকালে যে ইতিহাস লেখা হয় তাকে বলা হয় সাম্প্রতিক ইতিহাস। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে আছে হচ্ছে ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে? ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে হচ্ছে হিস্টোরিয়া শব্দ থেকে। কোন শব্দ থেকে? হিস্টোরিয়া শব্দ থেকে। ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে হিস্টোরিয়া শব্দ থেকে। হিস্টোরিয়া শব্দ থেকে ইতিহাস শব্দের উৎপত্তি, যেটা কোন ভাষার শব্দ? এটা হচ্ছে গ্রিক ভাষার শব্দ। কোন ভাষার শব্দ? গ্রিক ভাষার শব্দ। এই শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ হলো সত্যানুসন্ধান বা গবেষণা। সত্যানুসন্ধান বা গবেষণা। তো এই শব্দ থেকে কোন শব্দের উৎপত্তি হয়েছে? হিস্টোরিয়া শব্দ থেকে উৎপত্তি হয়েছে হচ্ছে হিস্টোরি শব্দের। হিস্টোরিয়া থেকে কোন শব্দের উৎপত্তি হয়েছে? হিস্টোরি শব্দের উৎপত্তি হয়েছে। হিস্টোরি শব্দ কোন ভাষা শব্দ? হিস্টোরি হচ্ছে ইংরেজি ভাষার শব্দ। যার অর্থ কি? যার অর্থ হলো হিস্টোরি শব্দের অর্থ হলো ইতিহাস। হিস্টোরি শব্দের অর্থ কি? ইতিহাস। এই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এই শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছে খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে। খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে ব্যবহার করেন হচ্ছে ইতিহাসের জনক হেরোডোটাস। তার গবেষণা কর্মে তিনি এটি ব্যবহার করেন। ইতিহাসের জনক হেরোডোটাস তার গবেষণার কর্মে প্রথম হিস্টোরিয়া শব্দটি ব্যবহার করেন। প্রথম কোন শব্দটি ব্যবহার করেন? হিস্টোরিয়া শব্দটি প্রথম কে ব্যবহার করেন? হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন হচ্ছে ইতিহাসের জনক। কত শতকে? পঞ্চম শতকে। তার অর্থ কী ছিল? সত্যানুসন্ধান। আর হিস্টোরিয়া শব্দ থেকে কোন শব্দটি এসেছে? হিস্টোরিয়া শব্দ থেকে হিস্টোরি শব্দটি এসেছে, যার অর্থ কি? ইতিহাস। যার অর্থ হলো ইতিহাস। তো আমরা পরবর্তী লাইনে আসি। এটা আমরা বললাম। তারপরে তিনি প্রথম তার গবেষণা কর্মে নামকরণ, আমি তোমাদের যেটা বললাম কি, তিনি তার প্রথম গবেষণার কর্মে এটি প্রথম ব্যবহার করেন। তিনি তার গবেষণায় গ্রিস ও প্যারিসের মধ্যে সংঘটিত যুদ্ধের বিভিন্ন বিষয় অনুসন্ধান করে এবং তিনি গ্রিস এর বিজয়গাথা এবং গুরুত্বপূর্ণ ঘটনা লিপিবদ্ধ করেন। তিনি প্রথম অনুসন্ধান ও ইতিহাস এই দুইটিকে সংযুক্ত করেন। এই দুটিকে প্রথম সংযুক্ত করেন কে? তিনি প্রথম কি করেন? তিনি প্রথম সংযুক্ত করেন হচ্ছে অনুসন্ধান ও ইতিহাসকে প্রথম সংযুক্ত করেন। অনুসন্ধান ও ইতিহাসকে প্রথম তিনি এই দুটি বিষয়কে সংযুক্ত করেন, যার ফলে এই ইতিহাস কি হয়ে ওঠে? বিজ্ঞানিক ও তথ্য নির্ভর গবেষণার বিষয় হয়ে ওঠে। বিজ্ঞানিক ও তথ্য নির্ভর গবেষণার বিষয় হয়ে ওঠে। আরেকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হলো কি যে আধুনিক ইতিহাসের জনক। আধুনিক ইতিহাসের জনক হলো লিওপোল্ড ফন র্যাঙ্কে। লিওপোল্ড ফন র্যাঙ্কে আধুনিক ইতিহাসের জনকে লিওপোল্ড ফন র্যাঙ্কে। তার তিনি কোথাকার হচ্ছে ঐতিহাসিক? জার্মানের ঐতিহাসিক। ঠিক আছে, জার্মানের ঐতিহাসিক। এবার আমরা বিভিন্ন ঐতিহাসিকের সংজ্ঞাগুলো জানার চেষ্টা করব। এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো কোয়েশ্চেন বেশি আসে, ছোটো কোয়েশ্চেনগুলোতে বেশি আসে এবং আমাদের বর্ণনামূলক লিখতে গেলে এইগুলো দিয়ে রেফারেন্স দিলে নাম্বার বেশি পাওয়ার চান্স আছে। তো E.H. কার এর মতে ইতিহাস হলো বর্তমান এবং অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। E.H. কারের মধ্যে ইতিহাস কি? বর্তমান এবং অতীতের মধ্যে অন্তহীন সংলাপ।
বর্তমান এবং অতীতের মধ্যে কি অন্তহীন সংলাপ? ইয়েস, কারের মতে ডক্টর জনসন এর মতে ঘটে যাওয়া ঘটনাকে কি বলে? ইতিহাস বলে। ঘটে যাওয়া ঘটনাকে কি বলে? ইতিহাস বলে। ডক্টর জনসনের মতে ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলে। এরপরে যদি আমরা দেখি ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলে। তারপরে হেরোডোটাস কি বলেছেন? হেরোডোটাস আর হচ্ছে সবচেয়ে বেশি যেগুলো আসে সেগুলো আমি বলে দিই। বেশি আসে হচ্ছে ডক্টর জনসন, তারপরে আসে হচ্ছে হেরোডোটাস, আর আসে হচ্ছে জনসন, হেরোডোটাস, আর হচ্ছে স্কার। এইগুলাই বেশি আসে, এই তিনটাই। এই লিওপোল্ড ফন র্যাঙ্কে এনার সংখ্যাটা ওরকম একটা আসে না। র্যাবসনের মতে ঘটনার বিজ্ঞান ও ধারাবাহিক বর্ণনা, ঘটনার বিজ্ঞান ও ধারাবাহিক বর্ণনাই হলো ইতিহাস। ঠিক আছে, এইগুলা তোমরা একটু মনে রাখবা। তারপর আমরা পরবর্তীটায় যাই। ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদান কি? যেসব তথ্য বা প্রমাণের উপরে ভিত্তি করে ঐতিহাসিক সত্যতাকে প্রতিষ্ঠা করা সম্ভব তাকে ইতিহাসের উপাদান বলে। ইতিহাসের উপাদান কাকে বলে? যে সকল তথ্য বা প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যতাকে প্রতিষ্ঠা করা সম্ভব তাদেরকেই বলা হয় হচ্ছে ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদান দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? লিখিত উপাদান, আরেকটা হচ্ছে অলিখিত উপাদান। লিখিত উপাদান, আরেকটা কি? অলিখিত উপাদান। এবার লিখিত উপাদান কি কি? লিখিত উপাদান মানে কি বুঝো ভাইয়া? লিখিত উপাদান মানে হচ্ছে যেগুলো লিখে রাখা হয় সেগুলোকে বলা হয় লিখিত উপাদান। তাই লিখিত উপাদানগুলোর মধ্যে কি হতে পারে সেগুলো তোমরা নিজেরাই বুঝতে পারছো কি যে লিখিত উপাদানের মধ্যে রয়েছে হচ্ছে সাহিত্য, সাহিত্য আছে, তারপরে কি আছে? সাহিত্য, বিদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি রয়েছে, এবং বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্ম, দেশি বিদেশি কী রয়েছে? সাহিত্যকর্ম রয়েছে, যেরকম বেদ রয়েছে, হ্যাঁ। তারপর কৌটল্যের অর্থশাস্ত্র, কৌটল্যের অর্থশাস্ত্র, অর্থশাস্ত্র কার লেখা? কৌটল্যের লেখা। তারপর কলহনের রাজতরঙ্গিনী, এগুলো মনে রাখবা। মিনহাজুস সিরাজের হচ্ছে তাবকাতি নাসরিন, আবুল ফজলের হচ্ছে আইনে আকবর ইত্যাদি। এগুলো সব সুন্দরভাবে মনে রাখবা। এইগুলা টিকচিনে বেশি আসে, বা শর্ট কোয়েশ্চেনগুলো যে নাম্বারের কোয়েশ্চেন থাকে এগুলোতে বেশি আসে কি যে অর্থশাস্ত্র কার লেখা? কৌটল্যের লেখা। তারপর হচ্ছে আইনে আকবর কার লেখা? আবুল ফজলের লেখা। কলহনের লেখা সাহিত্যকর্মের নাম কি? সেটা হচ্ছে রাজতরঙ্গিনী। বিদেশি পর্যটকদের বিবরণে সবসময় ইতিহাসে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়েছে। যেরকম পঞ্চম থেকে সপ্তম শতকে হচ্ছে চৈনিক পরিবারযোগ যথা ফাহিয়েনসাং, হিউয়েনসাং এবং ইৎসিং আছে। পরবর্তীটাতে মনে হয় ইৎসিং এর বর্ণনা পাওয়া যায়। পরবর্তী সময়ে আফ্রিকান পরিবারযোগ ইবনে বতুতা সহ অন্যান্য লেখকও এই অঞ্চলে সম্পর্কে বিবরণী পাওয়া গেছে। অন্যান্য লেখকও এই অঞ্চলে যে আসছে সে সম্পর্কে বিবরণী পাওয়া গেছে। এসব বর্ণনা থেকে তৎকালীন সময়ের অর্থনীতি, রাজনীতি এবং ধর্ম, আচার অনুষ্ঠান সম্পর্কে অন্যান্য তথ্য জানা যায়। ঠিক আছে, এই ইতিহাসগুলো জানা কিসের জন্য আমাদের দরকার? কারণ সেই সময়ে মানুষ কীরকমভাবে জীবনযাপন করতো, কীরকমভাবে মানুষের অর্থব্যবস্থা ছিল, রাজনৈতিক অবস্থা কেমন ছিল, ধর্মীয় আচার আচরণ, অনুষ্ঠান, হ্যাঁ, মানুষ কীভাবে পালন করতো, এইগুলো জানার জন্য, এবং এগুলো জেনে পরবর্তী সময়ে আমরা যাতে কী হতে পারি, এগুলোকে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, বা এগুলো জেনে আমরা সচেতন হতে পারি, সেজন্য আমাদের ইতিহাস জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে সাহিত্যের যে উপাদানগুলো আছে সেগুলো কী কী? সাহিত্যের যে উপাদান আছে সেগুলো কী কী? সাহিত্যের উপাদানগুলোর মধ্যে হচ্ছে প্রথমে আছে হচ্ছে জীবনী গ্রন্থ। জীবনী গ্রন্থের মধ্যে কী আছে? রামচরিত, তারপরে হচ্ছে বনভট্টের কী আছে? হর্ষচরিত, চর্যাপদ, তারপরে মঙ্গল কাব্য ইত্যাদি। এগুলো মনে রাখবা। জীবনী গ্রন্থ কোনগুলো আছে। তারপরে হচ্ছে দেশীয় সাহিত্য। দেশীয় সাহিত্যের মধ্যে রয়েছে হচ্ছে কলহনের রাজতরঙ্গিনী, তারপরে হচ্ছে কালিদাসের মেঘদূত, কলহনের রাজতরঙ্গিনী, কালিদাসের মেঘদূত। এগুলো সুন্দরভাবে পয়েন্ট টু পয়েন্ট নোট করে রাখবা, তাইলে পরবর্তীতে তোমাদের বুঝতে সুবিধা হবে। বিদেশি পর্যটক এর বিবরণের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মেগাসিস্থিনের ইন্ডিকা, তারপরে ফাহিয়েনের হচ্ছে ফোকুওকি, তারপরে হিউয়েনের আছে হিউয়েনসাং, এর আছে হচ্ছে সিউইকি, এবং ইবনে বতুতার রয়েছে হচ্ছে রিহালা ইত্যাদি। এবং প্রাচীন ধর্মগ্রন্থের মধ্যে রয়েছে হচ্ছে রামায়ণ, মহাভারত, জাতক, পুরাণ ইত্যাদি। এবং অন্যান্য প্রাচীন পুণ্ডলিপি, সিন্ধু চুক্তি, কৌটল্যের অর্থশাস্ত্র, এর ফেরদৌসির হচ্ছে শাহনামা, এগুলো রয়েছে। এগুলো কিসের উপাদান? এগুলো হচ্ছে সাহিত্যের উপাদান। আর সাহিত্যের উপাদান কার অংশ? লিখিত উপাদানের অংশ। ঠিক আছে,
এবার আমরা পরবর্তীতে অলিখিত উপাদান। অলিখিত উপাদান বা প্রত্নতান্ত্রিক নিদর্শন। অলিখিত উপাদানের আরেক নাম হচ্ছে প্রত্নতান্ত্রিক নিদর্শন। যে সকল বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান, ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সেই সব বস্তু বা উপাদানকে বলা হয় হচ্ছে প্রত্নতান্ত্রিক নিদর্শন বা অলিখিত উপাদান। প্রত্নতান্ত্রিক নিদর্শনই হচ্ছে অলিখিত উপাদান। এই নিদর্শন সমূহ মূলত অলিখিত উপাদান। এবার লিপিমালা। লিপিমালার মধ্যে রয়েছে হচ্ছে সরকারি লিপি, তারপরে হচ্ছে যুদ্ধ বিগ্রহ, ভূমিদান, রাজার আদেশ, রাজার নাম এবং রাজ্যের জয়, রাজত্বকাল এবং ধর্মীয় বিশ্বাস প্রভৃতি সম্পর্কে জানা যায়। মুদ্রায় রাজার নাম, সন, তারপরে হচ্ছে রাজার মূর্তি, নানান দেবদেবীর মূর্তি খোদাই করে রাখা হতো, যা থেকে রাজার সময়কাল, অর্থনৈতিক সমৃদ্ধি ও সমাজ ব্যবস্থা ও ধর্মীয় বিশ্বাস প্রভৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। আর 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে হচ্ছে স্থাপত্য, ভাস্কর্য ও স্মৃতিসৌধ এর কি প্রত্নকেন্দ্র থেকে প্রাপ্ত প্রাচীন। তারপরে সমাধিস্তম্ভ, স্মৃতিস্তম্ভ, প্রাচীন শিল্পকীর্তি, দেবদেবীর মূর্তি, মৃৎশিল্প, মৃৎপত্র ও তৈজসপত্রাদি প্রত্নতান্ত্রিক নিদর্শন হিসাবে চিহ্নিত, যেগুলো থেকে সভ্যতার উৎকর্ষ যেমন বোঝা যায়, তেমনি নাগরিকের জ্ঞান ও সৌন্দর্য, সংস্কৃতির মনোভাবও ফুটে ওঠে। প্রত্নতান্ত্রিক নিদর্শনের মধ্যে কি কি আছে? প্রত্নতান্ত্রিক নিদর্শনের মধ্যে রয়েছে বগুড়ার মহাস্থানগড়, নওগাঁর হচ্ছে পাহাড়পুর, কুমিল্লার ময়নামতি, তারপরে নরসিংদীর হচ্ছে ওয়ারি বটেশ্বর এবং বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ, এগুলো উল্লেখযোগ্য। তারপরে প্রাচীন বিশ্বাস বা প্রথা, কিংবদন্তি, রূপকথা, গান, কাহিনীমালা, বেদ প্রভৃতি। বেদের প্রথম দিকে গুরু শিষ্যের পরম্পরায় মুখে মুখে প্রচলিত ছিল, এর জন্য একে শ্রুতিও বলা হতো। কি বলা হতো? শ্রুতিও বলা হতো। পুঁথি, একসময় পুঁথি মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। তো এগুলো হচ্ছে অলিখিত উপাদান। এরপরে হচ্ছে ইতিহাসের প্রকারভেদ। মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে, যেমন ইতিহাস কি হয়েছে, মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে ইতিহাসে নতুন নতুন বিষয় এসেছে। হ্যাঁ, ইতিহাস বিরামহীনভাবে কি হয়েছে, অতীতের ঘটনাগুলোকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়। আর এই জন্যই ইতিহাসের বিভিন্ন শাখায় বিভক্ত হয়েছে। আর এই শাখাগুলো অনেক, যেগুলো আসলে ভাগ করা অনেকটা কঠিন। তারপরে পঠন আলোচনা ও গবেষণার সুবিধার্থে কি করেছে, ইতিহাসকে 2টি ভাগে ভাগ করেছে। 1 নম্বর হচ্ছে ভৌগোলিক অবস্থানগত, আরেকটা হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস। ভৌগোলিক অবস্থানগত ইতিহাস হচ্ছে ভৌগোলিক অবস্থানের দিক থেকে বোঝার সুবিধার্থে ইতিহাসকে 1 নম্বর হচ্ছে স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস, আরেকটা হচ্ছে জাতীয় ইতিহাস, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক ইতিহাস। আর এরপরে হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস। কোনো বিশেষ বিষয়ের উপরে ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলে। বিষয়বস্তুগত পরিসর ব্যাপক। সাধারণভাবে একে 5টি ভাগে ভাগ করা যায়, যথা রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস, সাম্প্রতিক ইতিহাস। ইতিহাসের বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা বলি, ইতিহাসের বৈশিষ্ট্য হচ্ছে পরিষ্কারভাবে যদি আমরা ইতিহাস সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদের ইতিহাসের বৈশিষ্ট্য জানতে হবে। প্রথমত হচ্ছে তথ্যের সাহায্যে অতীতের বর্ণনা এবং ব্যাখ্যা দান করাই হচ্ছে ইতিহাসের বৈশিষ্ট্য। দ্বিতীয়ত হচ্ছে ইতিহাসের আলোচনার বিষয় হচ্ছে মানব সমাজ ও সভ্যতার অগ্রগতির ধারাবাহিক তথ্য নির্ভর বিবরণ। তৃতীয়ত হচ্ছে ইতিহাস থেমে থাকে না, এটি গতিশীল এবং বহমান, যে কারণে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সন তারিখ ব্যবহার করে ভাগ করা কঠিন। আবার পরবর্তী ধারায়ও সব দেশে একসঙ্গে ঘটেনি। আর চতুর্থ বিষয় হচ্ছে ঘটনার সঠিক বিবরণ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরাও ইতিহাসের বৈশিষ্ট্য। তবে ঘটনার নিরপেক্ষ বর্ণনা না হলে সেটি সঠিক ইতিহাস হবে না। ইতিহাসের পরিসর। মানুষ যাপিত জীবনের সকল বিষয় ইতিহাসের আয়তাভুক্ত। মানুষ যা যা করে সব কিছুই কি ইতিহাস হয়ে যায়। মানুষের চিন্তা, ভাবনা, পরিকল্পনা,
কার্যক্রম যত শাখা প্রশাখা বিস্তৃত, ইতিহাসের সীমানা ততদূর পর্যন্ত বিস্তৃত। যেমন প্রাগৈতিহাসিক যুগে প্রথম পর্বের মানুষের কর্মকাণ্ড খাদ্য সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ ছিল, ফলে সেই সময় ইতিহাস এর পরিসর খাদ্য সংগ্রহমূলক কর্মকাণ্ডের পর্যন্ত বিস্তৃত ছিল। সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাস এর চর্চা এবং গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতি অনুসৃত হচ্ছে, ফলে ইতিহাস এর শাখা প্রশাখাও বৃদ্ধি পেয়েছে, বিস্তৃত হচ্ছে ইতিহাসের সীমানাও। 19 শতকে শুধু রাজনৈতিক ইতিহাস বিষয় হলেও মার্ক্সবাদের প্রসারের পর থেকে অর্থনীতি, সমাজ, শিল্পকলা সহ জনজীবনের সামগ্রিক ইতিহাস রচিত হতে থাকে। 14 শতকে ইতিহাসবিদ ইবনে খলদুন মানুষের গোষ্ঠী জীবনের সংস্কৃতি উৎপাদন প্রণালীকে ইতিহাস এর পাঠ্য বিষয়ে পরিণত করে। এভাবে একের পর এক বিষয় ইতিহাসভুক্ত হচ্ছে আর সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিধি এবং পরিসর। ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা মানব সমাজ ও সভ্যতার বিবর্তনে গবেষণা উপলব্ধ এবং উপস্থাপনীয় ইতিহাস পাঠ মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে এবং ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করতে সাহায্য করে। ইতিহাস পাঠের মাধ্যমে আমরা মানব সমাজের ক্রমবিকাশ এবং সভ্যতার বিবর্তনের ধারা সম্পর্কে জানতে পারি। তাই দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তির প্রয়োজনে ইতিহাস পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাস পাঠের ফলে জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে। অতীতের বর্ণনা মানুষের জ্ঞান পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। ঐতিহাসিক ঘটনা মানুষের সামাজিক জীবনের বিকাশের জন্য জানার মাধ্যম এবং আত্মমর্যাদা বৃদ্ধি হয়। সচেতনতা বৃদ্ধি। ইতিহাসের জ্ঞান মানুষকে সচেতন করে তোলে। উত্থান পতন এবং সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলো জানতে পারলে মানুষের ভালো মন্দের পার্থক্য বুঝতে পারে, ফলে সে তার কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে। দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়। ইতিহাসের ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। মানুষ ইতিহাস পাঠ করে অতীতের ঘটনাবলীর দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে। ইতিহাসের শিক্ষা বর্তমানে প্রয়োজন কাজে লাগানো যেতে পারে। ইতিহাস পাঠের ফলে বিচার বিশ্লেষণের ক্ষমতা বাড়ে, যা দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করে। ফলে জ্ঞান চর্চার অতি আগ্রহ জন্মে।